58 ঘন্টা হলো অনশনের, কিন্তু চমৎকার বিষয় হলো আমাদের শাহেদ আলম ভাই আসছে। আমি ভাইকে অনেক ভালোবাসি এবং ভাইয়ের যে ফর্মাল প্রোগ্রামগুলো শুরু থেকে ছিল, এইটা সারা দেশের মানুষ অপেক্ষা করতো যে কখন এই ধরনের একটা ডিসেন্ট প্রোগ্রাম আসবে, একবারে গুছায় পরিপাটি। এবং আমরা একটা প্রোগ্রামে মানে 100-তে কত দেই, 30, 40, 50 দেই, অর্ধেক থেকে বাদ দেই। কিন্তু শাহেদ ভাইয়ের সেশনগুলো ছিল এটা ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত চোখ সরানো যায় না। তো অনেক কষ্ট করতে ভাই আসছে। এপাশে আমাদের মিয়াজি ভাইও আসছে জনজোটের। না এখন আর বলবো না, না, বলার নাই, আমি এবার বলি আপনার যে ফ্লোর। আমি তারেকের লড়াইকে রাজপথের লড়াই হিসেবে দেখি এবং আমি বাংলাদেশে এসেই যে কয়েকজন সামান্য মানুষকে ইনবক্সে যোগাযোগ করেছি তার মধ্যে তারেক আহমেদ। কারণ আমি তার অবদান জানি এবং এই সময়টিতে রাজনীতির অনেক ভেতরের কথা, ছোট ছোট কথা কিন্তু উচিত কথা, যেটা রাজনীতির স্বার্থের কারণে অনেকেই বলতে চান না কিংবা লুকিয়ে রাখেন, সংকোচ বোধ করেন, তাদের মধ্যে তারেক ব্যতিক্রম। তারেক অবলীলায় এত কথা বলে গিয়েছেন, আমাদেরকে এত তথ্য দিয়ে গিয়েছেন যে তার প্রতি কৃতজ্ঞতা বোধ, যারা আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি, ভোটাধিকারের জন্য কাজ করছি এবং আমরা যারা এর আগেও আপনারা জানেন যে তারেকের সব দুঃসাহসিক ছবি এবং তার যেসব অবদান, যদি আজকে হাসিন শাহীর পতন না হতো তো তারেক সবার আগে জেলে থাকতো। তো এই ছেলে, তার যে রাজনৈতিক দল ছোট হোক যাই হোক, সবাই তো ছোট শুরু করে, কিন্তু অখ্যাত সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক রাজনৈতিক দল যেখানে নমিনেশন পায়, সেখানে দুঃখিত নিবন্ধন পায়। নির্বাচন কমিশন কোন ক্রাইটেরিয়াতে তাদের নিবন্ধন আটকে রেখেছে আমার জানা নেই। আমি সবসময় নতুনদের রাজনীতির পক্ষে বিশ্বাসী এবং আমি চাই যে তারেকের এই ভোকাল ভয়েস সমুন্নত থাকুক, রাজনৈতিক প্ল্যাটফর্মটা ফিরে পাক। এবং আজকে আমি দেখলাম যে আমি মনে হয় ক্ষুদ্র মানুষদের একজন, কিন্তু অনেক বড় বড় মানুষ এখানে এসেছে, তার প্রতি সহমর্মিতা জানিয়েছে। মূলত এই নিবন্ধন পাওয়ার বিষয়টা তারেক তার ছোট্ট সামর্থ্য দিয়ে মোবাইল লাইভ আর এটা দিয়ে একটা জাতীয় ইস্যু হিসেবে পরিণত করেছে। এমনকি আমার বাড়ি থেকেও ফোন করে আমাকে জানানো হয়েছে যে তোমার যদি সুযোগ থাকে তাহলে একটু তারেকের সাথে দেখা করে এসো, ওই ছেলেটা শক্তি পাবে। তো আমি মনে করছি যে এটা আমার দায়িত্ব এবং তারেকের সাথে দেখা হয়ে আমি খুব গর্বিত। আশা করি যে তারেক তার যে বাংলাদেশের পক্ষে তার যে কথাবার্তা কার্যক্রম এবং সুষ্ঠু রাজনীতির পক্ষে তার কথাবার্তা কার্যক্রম এটা অব্যাহত রাখবে। নিবন্ধন পেলেও রাখবে আর নিবন্ধন না পেলেও রাখবে, কিন্তু নিবন্ধনটা তার পাওয়া উচিত বলে আমি মনে করি। তারেককে অনেক ধন্যবাদ আমাকে সম্মান দেওয়ার জন্য। আমার না, আপনি বলছিলেন যে অযথা মানুষ গালিগালাজ করবে, ঠিক আছে। আমি সোসাইটিতে রাস্তাঘাটে খুব চলি, সবাই রাস্তাঘাটে চলার খুব কম হয় না, ভয়ও পাই, একা একা চলে না। আমি একা একা এইদিকে যাই ওইদিকে যাই, সব জায়গায় যাই। খুব ন্যাচারালি যে মানুষগুলোকে কৃত্রিমভাবে অনেক কিছুই হয়, প্রাকৃতিকভাবে যারা ভালোবাসা পায় তাদের মধ্যে আপনি একবারে সিরিয়ালে প্রথম দিকে আছেন, ঠিক আছে। না, এটা 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 বিষয় আছে, মানে আপনার হলো মানে ব্যাড উইল, খারাপ ইচ্ছা যদি থাকে সেটা কিন্তু মানুষ প্রকাশ পায়, ঠিক আছে। এবং জনগণ ভুলভাবে কোনোটাকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করে, জনগণ ওইটা কেউ যদি ওটার বিরুদ্ধে যায় তাহলে মানুষ জনগণ ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু আপনি ওই সময়গুলোতেও জনগণেরও বিরুদ্ধে গেছেন যদি জনগণ ভুল করে। এটা একটা দুঃসাহসিক বিষয় যে পাবলিক ভুল করে, কিন্তু পাবলিক বড় ভুল করে এবং এই ভুলটা কেউ করায়, মিসগাইড করে। সেই সময়টাতে যে একটা ফাইট করার যে একটা মানে সাহসিকতা, এটা ভিন্ন রকম একটা কিছু। আমিও এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। দুনিয়ার কে কি গালি দিল না, আমি যেটা ভিন্নটা সত্যি জানছি, আমি সেটাতে লড়াই করতে চাই এবং এক্সপ্লোর করতে চাই। অনেক ধন্যবাদ। এটাই সাহস, এত কষ্টের মধ্যেও, এত উত্তেজনার মধ্যেও তুমি সাবলীল এবং মাথা ঠান্ডা রেখে কথা বলো, এটা একটা বড় সবাই চলে আসেন, এখানে কেউ নাই, পুলিশ নাই, আর্মি নাই, একটা ধাক্কা দিয়ে এখানে আসেন, দৌড়িয়ে আসেন।
দীর্ঘদিন কোনো দেশের বাইরে ছিলেন? জি, আমি এখনো থাকি দেশের বাইরে। কত হলো? 58 ঘন্টা। না, আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকি। আচ্ছা, আপনি যখন দেশের বাইরে থেকে আপনি যখন কন্টেন্ট করতেন আর কি, তখন এই গণ অধিকারের একাংশ হিসাবে তারেক ভাই আলাদা হওয়ার পরে এরপরে কি আপনার সাথে তারেক ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল? আমি শোনেন, যারা রাজপথে ছিল তাদের প্রত্যেকেই আমার অন্তরের আত্মার আত্মীয় হিসেবে আমি দেখি। এখন যারা রাজনীতি করে, ধরুন গণ অধিকার পরিষদের, আমি নাম বলছি না কিংবা বললে সমস্যা নাই, নুরুল রাশেদ, সবার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। এমনকি ছাত্র শক্তি যারা করতো আগে, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ করতো, এখন যারা সরকারের প্রভাবশালী সরকারের সহযোগী বা নতুন রাজনৈতিক দল করেছে, এদের প্রত্যেকের সাথেই আমার যোগাযোগ আছে। এদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি হয়তো গালি দিচ্ছি, নানান রকম থ্রেড দিচ্ছি, কিন্তু ব্যক্তিগত যোগাযোগটা আমার সবার সাথেই ছিল। আমি সবার সাথেই যোগাযোগ রাখি। তারেক হচ্ছে তাদের মধ্যে একজন। হয়তো সরাসরি প্রতিদিন কথা হতো না, কিন্তু তার সাথে আমার আত্মার যোগাযোগ সবসময় ছিল বলেই দেখেন আজকে রাত এখন অলমোস্ট 12:30। কিন্তু একটা বিষয় আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনার হলো কিন্তু পুরা এই কয়েকদিন আগে, মানে সপ্তাহখানিক আগে যোগাযোগ হয়েছে। এর আগে খুব রেয়ারলি বা কখনোই মনে হয় আমাদের সাথে কমিউনিকেশন না, কিন্তু আমি বলছি যে সরাসরি যোগাযোগ হয় নাই, কিন্তু আমার কখনো আমি এই জন্য বলছি আত্মার আত্মীয়, কিন্তু কখনো মনে হয় নাই যে আমাদের কখনো কথা হয় নাই। মনে হয় আমাদের অনেকদিন ধরে আসলে কখনো কথা হয় না, আসলে কথা হয় না, কথাও হয় না আসলে। অনেকদিন ধরে যোগাযোগ, অনেকদিন ধরে জানাশোনার একটা সম্পর্ক। গণ অধিকার থেকে আলাদা হওয়ার সময় তারেক ভাই যখন হয়েছে, তখন কি আপনার সাথে কোনো পরামর্শ? না, কোনোদিন আমার কথাই হয় নাই আমার আমাদের। সাথে কোনো পরামর্শ নাই, কিছু নাই। ভাইয়ের সাথে কথা হলো এই কয়েকদিন আগে এসে, 5-6 দিন বা 7 দিন এরকম হ্যাঁ, সময়। এর আগে কখনো কথাই হয়নি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনি যতদিন দেশের বাইরে থেকে আপনি ইউটিউবের চ্যানেল আপনি চালাইছেন, তখন কি ওই দেশে কি কখনো আপনি কোনো গুপ্ত আপনার কোনো শিকার হয়েছিলেন? না, ওই দেশে আমি হামলার শিকার হইনি, কিন্তু নানানভাবে আমি চাপের শিকার হয়েছি। আমার ছোট ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ দিত, যাদের সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা ছিল, তারা একে একে সব 2018 পরে কাজ করবে, 18 নির্বাচনের পরে, যে আমরা আপনাদের সাথে আছি, আপনাকে ব্যবসা বাণিজ্যের কাজে সহযোগিতা করছি, এটা দেশে জানাজানি হচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, আমরা আর এটা কন্টিনিউ করতে পারছি না। অনেকবার মিছিল মিটিং হয়েছে, আমাকে মারবে, ধরবে, এটা ওটা করবে, কিন্তু ওখানে তো আইনের চোখে সবাই সমান। আমি যদি কোনো অপরাধ না করি, কেউ আমার কিছু করতে পারবে না। সুতরাং ওই সাহস নিয়ে আমি চলছি, কিন্তু আমাকে অর্থনৈতিকভাবে অনেকটাই পঙ্গু করে দেওয়া হয়েছিল আর কি 2018-এর পর। আপনারা জানবেন হয়তো, আমি কিছুদিন চুপচাপ ছিলাম, আমি কথা বলিনি। ওই সময়টা আমি আসলে জীবন জীবিকার তাগিদে অনেক বেশি চিন্তিত ছিলাম, যে কারণ 18 নির্বাচনের আগে নির্বাচনকে গুরুত্বপূর্ণ করা এবং মানুষের কাছে ভোটাধিকার বোধ জাগিয়ে তোলার জন্য তখন এত ইউটিউব চ্যানেল ছিল না, এত আন্দোলন কর্মী ছিল না। আপনাদের দেশে মনে থাকার কথা যে বাংলা ইনফোটিউবে তখন আমি একাই কথা বলতাম, আমার সাথে যেন মনির হায়দার থাকতো, টকশোগুলো আমরা করতাম। 18-র পরে তো অনেকেই যুক্ত হয়েছে, আজকে যারা আছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, সবাই 18-র পরে যুক্ত হয়েছে। কিন্তু 18-র পরে আমি খুব টার্গেট হয়ে গেলাম সবার তরফে। আমার বিরুদ্ধে মামলাও হলো পরবর্তীতে কোভিডের সময় রেজিডেন্স সিকিউরিটি অ্যাক্টে। আমাদের 11 জনের মামলা হলো, একজন মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করলেন, কিশোরকে গ্রেপ্তার করা হলো, দিদারকে গ্রেপ্তার করা হলো। তো আমি হয়তো থাকলে আমাকেও এতদিনে কারাগারে থাকা লাগতো অথবা গ্রেপ্তার করা লাগতো, কিন্তু না, আমাকে কেউ মানে ঘাড়ে কোপ মারেনি, কিন্তু আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং হুমকি ধামকি এগুলো হয়েছে। আরেকটা বিষয়, সেটা হলো যে তারেক ভাইয়ের আমজনতার নিবন্ধনের বিষয়, আপনি কি মনে করতেছেন যে এখানে নির্বাচন কমিশনের উপরে কোনো চাপে বা কোনো আজ্ঞাবহ হয়ে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য, এরকম কিছু কি আপনি আশঙ্কা করতেছেন? এই বিষয়টিতে আমি স্পেসিফিক করে বলতে চাই না, কিন্তু একটা তো প্রভাব থাকতে পারে, যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো পরামর্শ নির্বাচন কমিশন শুনছে কিনা। কিন্তু সেইটা যদি আমি বলি, তাহলে আবার এটাও বলতে হয় যে তাদেরও তো নিবন্ধনের জন্য দ্বিতীয়বার পাঠানো হয়েছে, তাদের প্রতীক যেটা চেয়েছে সেটা না দিয়ে আরেকটা প্রতীক দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে নির্বাচন কমিশনের উপর চাপের চেয়ে বেশি তাদের বিচক্ষণতার কিছু জায়গা তারা যদি অ্যাপ্লাই করতে পারে, সেইটা ভালো। আমি ওইভাবে দেখতে চাই জিনিসটা। একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে,
যদি তার ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে থাকে, অন্যরা যদি ক্রাইটেরিয়া অপূর্ণ থাকার পরেও নিবন্ধন পায়, ক্রাইটেরিয়া পূর্ণ হলে কেন নিবন্ধন পাবে না, তাই না? তো নির্বাচন কমিশনার এখানে মানবিক এবং বিশেষত সে একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা, গণতন্ত্রের পক্ষের কর্মী, অগণিত কার্যক্রম, ছবি, ভিডিও আছে যেগুলো সাক্ষ্য দেয় তার বীরত্বের। তার সাথে আপনারা আছেন, আপনাদের পক্ষে কথা বলা থাকা একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। রাষ্ট্রেরও সেই দায়িত্ব পালন করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, প্রবাসী আরেকজন সাংবাদিক আছেন আমাদের, আপনাদের ইলিয়াস হোসেন। এগুলো এড়িয়ে যাবে। আমি কারো ব্যক্তিগত না, ব্যক্তিগত বিষয় না ভাই, বলতে ইনি চাচ্ছি যে উনি যেই এটা দিবে উনি একটা সংহতি বিষয়ে- জানাতে যাচ্ছে। শরীয়তপুর এখানে শরীয়তপুরের ভাই। বিষয়ে যে জাকির জামানের যে স্থগিত করতে উনি যে মন্তব্য করছে যে কি মানে তার কি কি সমস্যা পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে কি আপনার কোনো না না প্রতিক্রিয়া আছে? আমি আমার মন্তব্যটা বলতে পারি, অন্য কারোর মন্তব্যের প্রতিক্রিয়া আমি বলবো না। এটা দিবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। সাহেব